ও মাই গড, দেখি মানে আমি আর এখানে থাকবো না। তো আমরা চলে যাচ্ছি সেই ভৌতিক গ্রাম চর আস্থাইল, যে গ্রামে গেলে ফাইমের ভাষ্যমতে কেউ আর জীবিত ফিরে আসে না। মজা করলাম। তো যাই হোক, আমরা পুরো রাত একটা ফাঁকা বাড়িতে এক্সপ্লোর করব আমরা তিনজন। তো জানি না আমরা কি দেখতে পারি, কি মনে হয় কিছু দেখতে পারবো আমরা? তোর মতো আর একটা থাকতে পারো এখানে। ফাইমের কি মনে হয় অতিষ্ঠ করানোর জন্য? কি মনে হয় ফাইমের, বলো? মনে কর কিছু একটা হবে, ঠিক আছে? একটা তবে কিছু মজা হবে, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? ওকে, কিছুটা পথ আমাদের রিক্সায় যেতে হবে। তো আমরা রিক্সায় উঠে গেছি, আর আমাদের ইফতারে কিন্তু খুব বেশি সময় নাই ইফতারের। তো জানি না রাস্তায় পথের মাঝখানে কোথায় আমাদের ইফতার করতে হয়। তো রিক্সা থেকে এখন আমরা উঠে গেছি ভ্যানে। এখন ভ্যানে করে আমাদের 4-5 কিলো যেতে হবে, তারপর জানি না কিছু যাব। আর মাঝপথে যেখানে আজান দিবে সেইখানে আমাদের কোনোভাবে ইফতারটা করে নিতে হবে। তো আমরা অলরেডি জনবসতি থেকে একটু দূরে চলে এসেছি। এই সাইডে আছে একটা পানের বরজ। তো এটা হচ্ছে মোল্লারহাট ব্রিজ। গোপালগঞ্জ থেকে বাগেরহাটে প্রবেশ করতে গেলে এই মোল্লারহাট ব্রিজ দিয়ে প্রবেশ করতে হয়, এবং মোল্লারহাট থেকে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আরো ভিতরের দিকে মেইন রোড থেকে অনেক দূরে আমরা সেই গ্রামটাতে প্রবেশ করব। তো আমাদের সাথেই থাকুন। আর এটা হচ্ছে মধুমতি নদী। তো মোল্লারহাট ব্রিজ থেকে আমরা নিচে নামলাম। এখন আমরা মোল্লারহাট বাজারের নিচের এলাকায় আছি। তো ওই যে উপরে ব্রিজ, তো ব্রিজ থেকে আমরা অগ্রসর হয়ে সামনের দিক যাচ্ছি এবং এই ছোট রাস্তায় প্রবেশ করলাম। এবং জানি না এই ছোট রাস্তা দিয়ে কত দূর যেতে হবে। মোটামুটি অনেকটা ভিতরে গেলে আমরা সেই কাঙ্ক্ষিত গ্রামটিতে পৌঁছে যাব। তো ইফতারের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। তো আমাদের এখন রাস্তায় ইফতারটা করে নিতে হবে। রাস্তায় ঠিক না, হ্যাঁ মসজিদে। তো আমাদের চোখের সামনে এই মুহূর্তে যে মসজিদটা পড়েছে, আমরা সেই মসজিদের চেষ্টা করবো আমাদের ইফতারটা শেষ করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে আমরা পৌঁছালাম মোল্লারহাট বাজারে। আর এই বাজারটি বেশ বড়, হয়তোবা ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এই একটি বাজারে পূর্ণাঙ্গ একটি ব্লগ বানিয়ে ফেলা সম্ভব। বাজার থেকে একটি ভ্যান ভাড়া করে আমরা অগ্রসর হলাম সেই কাঙ্ক্ষিত গ্রামটির দিকে। বাজারের আলোকিত পরিবেশ পার করে আমরা ক্রমশ ঢুকে পড়লাম ঘন একটি অন্ধকারের দিকে। ক্রমশ যত ভিতরে যাচ্ছি লোক বসতি তত কমছে, আর গাছপালা আর অন্ধকার ততই বেড়ে চলেছে। মধুমতি নদীকে হাতের ডান পাশে রেখে আমরা অগ্রসর হই সামনের দিকে। তো পুরো অন্ধকারের ভিতরে আমরা প্রবেশ করে যাচ্ছি। তো এই যে হচ্ছে একটা পুকুর, রাত্রেবেলা দেখা যাচ্ছে না হয়তোবা। এই পুকুরে কখনো পানি ওঠে না, কখনো পানি হয় না। এখন এটার পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি অন্য কোনো সমস্যা, সেটার দিকে আমরা সঠিক জানি না। তবে এই পুকুর সম্পর্কে এমন একটা কথা প্রচলিত আছে।
তো আমরা বাসায় কিছু সময় রেস্ট করে মধুমতির রুই মাছ দিয়ে ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা অগ্রসর হচ্ছি নদীর কূলে। দেখা যাক আমাদের সামনে কিছু পড়ে কিনা, জানি না আমরা কি দেখতে পাবো। আমাদের সাথেই থাকুন। তো আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, আমার হাতের ডান সাইডে আছে একটা নদী আর বাম সাইডে একটা ঝোপঝাড়। এই এলাকাটা নিয়ে আমার মোটামুটি অনেক জায়গায় কাহিনী শুনেছি, তবে এটা দেখতে গেলে আসলে ভাগ্য লাগে। ভাগ্য ঠিক বলবো না, এটাকে দুর্ভাগ্য বলতে হবে। তো এই দুর্ভাগ্যটা আমাদের আজকে হবে কিনা আমরা জানি না, বাট আমরা এখানে বেশ কিছু সময় স্টে করব এবং আমরা 3 জন 3 দিকে ছড়িয়ে যাব। তারপরে আমরা একা যদি থাকি তাহলে হয়তো আমাদের সামনে কিছু পড়তে পারে, তো আমরা সেটার অপেক্ষায় থাকবো। এই পয়েন্টটাতে আমরা 3 জন 3 দিকে ডিভাইডেড হয়ে যাব। তো রিয়াদ তুই যাবে হচ্ছে পিছনের সাইডটায়, আর ফাইম যাবে সামনের সাইডটায়, আর আমি মাঝামাঝি যেখানে আছি এই জায়গাটাতে স্টে করব। এখন 3 জনের কাছে মোবাইল আছে এবং রেকর্ডিং অন থাকবে এবং আমরা দেখবো যে কারো ফোনে কোনো কিছু রেকর্ড করা পসিবল হয় কিনা। তো গাইস ওরা দুজন দুই দিকে চলে গেছে, আর আমাকে দিচ্ছে নদীর পাড়টা দেখতে পাচ্ছেন, আমার পিছনে নদী। সাবিত এবং রিয়াদ দুজন দুই পাশে গেছে। তো আমার টার্গেট হচ্ছে এই ঝোপের এরিয়াটা, তো আমি ঝোপের জায়গাটা কভার করবো। এমনিতে খুব ভয় লাগতেছে আমার, আমি এইসব জায়গা থেকে খুব এড়াই চলে। আল্লাহ ভালো জানি কপালে কি আছে। এবং রাস্তাতে আমি যদি কিছু দেখতে পারি অবশ্যই ভিডিওতে ক্যাপচার হবে। তবে কিছুক্ষণ আমরা ওয়েট করি, কি হয় দেখা যাক। আচ্ছা, তো ফাইমের কাছে শুনছি যে ভাই এই এলাকায় নাকি অনেক হরর স্টোরি ঘটে, সাবিতও সাথে ছিল। আশেপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ও মাই গড, দেখি ঝোপের ভিতর থেকে কিছু একটা আওয়াজ আসলো আমার সামনে, আমি সঠিক জানি না, বাট ওই জায়গা থেকে পিছনের জায়গাটা থেকে কোনো একটা আওয়াজ আসলো। এখানে বেশিক্ষণ থাকা সেফ হবে না। প্রায় 20-25 মিনিট আমাদের সবার একা একা থাকতে হয়েছে, আর চোখের সামনে ওরকম কিছু দেখতে পাইনি আমি, তবে ঝোপের ভিতর কিছু একটা মুভমেন্ট করার আওয়াজ আমি পেয়েছি। জানি না ক্যামেরায় সেটা ক্যাপচার হয়েছে কিনা। তো এইখানে চোখের সামনে কিছু না দেখলেও এই 20-25 মিনিট সময় একটা গা ছমছমে অনুভূতি সবার মধ্যে ছিল। এবং এই রাস্তায় যাওয়ার সময় দুজনের সাথে দেখা হয়েছে আমার। একজন কিছু জিজ্ঞেস করছি, সে বললো যে তার অনেক কিছুক্ষণ আগে একটা আগুনের দলা উড়ে যেতে দেখছে। ঠিক আছে, এখন আমরা আশা রাখি আমাদের সামনে এরকম কিছু একটা পড়বে। তো পড়তে পারে যদি আর একটু টাইম থাকা যায় এখানে, যেহেতু গভীর রাত, ওদের একটা নির্দিষ্ট সময় আছে যে সময় কিন্তু ওরা বাসা থেকে বের হয়। অসুবিধা নেই। এখন আমাদের নেক্সট মিশন হচ্ছে আমরা আখ খাবো। জায়গাটা একটু দেখাই। এই যে পা অলরেডি ভিজে গেছে পানির ভিতর পড়ে, আর চারপাশে খালি ধান ক্ষেত। ওই যে পিছনে আমাদের 2 জন আসতেছে, আর কয়েকজনের সামনে চলে গেছে। তো আমাদের রিয়াদ ধান ক্ষেতের ভিতর পাড়া দিয়ে, হ্যাঁ আমি এখানে, তুমি তুমিও দেছো, আমিও পাড়া দিছি, কিন্তু তো আমরা এখন আসছি একটা স্কুলে, একটা প্রাইমারি স্কুল। তবে জানি না আমি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কিনা, তবে এই স্কুল আঙিনাকে ঘিরে অনেক ভৌতিক কথা প্রচলিত আছে। বিশেষ করে এই আমার পিছনের সাইডে একটা গাছ আছে, এই গাছে একটা মেয়ে আত্মহত্যা করে, আর অনেকে দাবি করে যে রাত্রের বেলা একা আসতে নাকি সেই মেয়েটাকে গাছে অনেকে দেখতে পেয়েছে। এখন আত্মার ব্যাপারটা আপনার কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে একটা কারিন জিন থাকে, যে জিনটা দেখতে একদম সেই মানুষটার মতো। তো হতে পারে সেটা তার কারিন জিন, অথবা মানুষের মনের ভুল, এটাও হতে পারে। তবে সেরকম কিছু কথা এটা নিয়ে প্রচলিত আছে। তো আমরা এখানে মোটামুটি বেশ কয়েক ঘন্টা স্টে করব রাত্রে। তো এখন আমরা সামনে একটা বাগান আছে, সেই বাগানটা বেশ হন্টেড, সেই বাগানের দিকে আমরা অগ্রসর হব। ঠিক মনে হয়। চল চল চল, কোনো সমস্যা নেই। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট দিস প্লেস ইজ অ্যাবসলিউটলি হরিবল। বাগানে চলে এসেছি,
আর এই বাগানটাতে দিনের বেলায় মানুষ আসতে চায় না, দিনের বেলায় একটা গা ছমছম ব্যাপার। আর আমরা অলমোস্ট এসেছি রাত 12টার সময় এবং সুন্দর একটা বাতাস। তো আমরা এমন একটা জায়গায় চলে আসছি, আমাদের চারপাশে দেখা, চারপাশে শুধুমাত্র এই ভুঁই, একদম আমরা এই ভুঁইয়ের মাঝখানে, ঠিক আছে, পুরো ফাঁকা জায়গা, মাথার উপর শুধুমাত্র চাঁদের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, আমাদের ফ্ল্যাশের আলো শুধুমাত্র। উপরে খোলা আকাশ, আর এই সাইডে আছে ধান ক্ষেত, আর এই সাইডে ঠিক ছোট্ট একটা কুড়ে ঘর, একেবারে ছোট, আর কোনো রকম আর কি বসারই জায়গা আছে। তো আপনাকে যদি কত টাকা দেওয়া হয় তাহলে আপনি এরকম একটা কুড়ে ঘরে একটা রাত স্পেন্ড করতে পারেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, রাতও লাগবে না, জাস্ট রাত 12টার পর থেকে ফজরের পর। এই সময়টা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, আর পুরো রাত থাকতে হয়তো পারবো না, তবে আমি চেষ্টা করবো এই কুড়ে ঘরে 1 ঘন্টা টাইম স্পেন্ড করতে। আমি জানি না এতে কি হতে পারে, বাট আমি 1 ঘন্টা সময় এখানে স্পেন্ড করব। তোমরা বেশি দূর যেও না, কাছাকাছি থেকে আমি ফোন করবো যদি একান্তে কোনো সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। টাটা। ও সুন্দর করে এখানে আমার জন্য বিছনা করা আছে, তো আপাতত এখানে হেলান দিয়ে শুয়ে থাকি। ও মাই গড, তোরা যাওয়ার সময় ভয় লাগে না, বাট ওরা যাওয়ার পর এখন যেন কেমন একটা ভয় ভয় লাগতেছে। আর আশেপাশে ঝিঝি পোকা, আরও পোকামাকড়ের ডাক, ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে শিয়ালের ডাক। আওয়াজটা কিসের থেকে হলো? মাই গড, কি অবস্থা এখানে! অ্যাকচুয়ালি আমার হাত পা ঠান্ডা হয়েছে এখন, এই মুহূর্তে আমার পুরো শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে। আমি জানি না কীভাবে 1 ঘন্টা সময় এখানে থাকবো, আর ওরা অনেক দূর চলে গেছে। তো মোটামুটি 15 মিনিট হয়ে গেল, আরও 45 মিনিট আমার এখানে থাকতে হবে। আর এদিকে বাইরের ভিউটা কেমন আমি একটু দেখাই। ঠিক এই ঘরের সাইড থেকে চাঁদের আলোটা আসছে, আর সামনে এখানে ধান ক্ষেত। মিনিটের মতো আমার এখানে থাকতে হবে। খালি পোকামাকড়ের ডাক আর কুক পাখির ডাকটা আরও বেশি ভয়ঙ্কর লাগে রাত্রেবেলা। মানে আমি আর এখানে থাকবো না, জানি না শব্দটা কিসের থেকে হলো, বাট আমি আর থাকতে পারতেছি না এখানে। তো এই যে আমরা জায়গাটাতে আসছি, এই জায়গাটাতে তপু নামে একটা লোক ছিল, যে একদিন রাত্রেবেলা একা একা সাইকেল চালিয়ে আসছিল। হঠাৎ করে একটা কালো বড় নখযুক্ত একটা হাত তাকে পেছন থেকে চড় দেয়, এবং সে এক চড় খেয়ে পড়ে যায় পানির ভিতরে। এখানে তখন পানি ছিল, এই যে সেই জায়গাটা। আপনি এখানে চিন্তা করেন যে আমরা মোটামুটি 2-3 জন এসেছি এবং আমাদের সাথে আলো আছে, তারপর আমাদের কতটা হন্টেড মনে হচ্ছে। আর যদি কেউ একা রাত্রেবেলা অন্ধকারে এখান দিয়ে যাতায়াত করে, তার অবস্থাটা কি হতে পারে সেটা একবার ভেবে দেখুন। আমি বলি বিষয়টা কি, বাসজার নেই এটা, দেখি বাসজারটা। চল যাই। মানে ভালো সাহস হয়ে গেছে। তো আমার পিছনে হচ্ছে চৌরাস্তায় কমিউনিটি ক্লিনিক। এটাকে ক্লিনিক বলা হলেও স্থানীয় মানুষজন এটাকে হাসপাতাল বলেই চিনে থাকে। তবে আমার লাইফে এতটা হন্টেড হসপিটাল কখনো আমি দেখিনি। এই সামনের অবস্থাটা দেখুন, আর এই সাইডে দেখুন, মানে ঝোপঝাড় পরিপূর্ণ, আর ভিতরে কোনো লোক নেই। আর আমি জানি না যে এটা কখন খোলা থাকে বা কীভাবে ট্রিটমেন্ট এখানে হয়। তবে আমার মনে হয় যে এখানে যদি একটা সুস্থ মানুষ চিকিৎসা নিতে আসে, সেও অসুস্থ হয়ে যাবে। আর একজন অসুস্থ মানুষের অবস্থা কি হবে সেটা ভেবে দেখুন। লোকমুখে শোনা যায়, যারা রাত্রের বেলা একা এখান দিয়ে যাতায়াত করে, তারা এমন অনুভব করে যেন কেউ তাদের পিছন পিছন আসছে বা কেউ তাদের পেছন থেকে ডাকছে। কখনো তারা এই হাসপাতালের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তো মোটামুটি এখন আমি যেখানে দাঁড়ানো আছি, আমার পেছনে ঠিক একটা বাঁশবাগান। আর এখানে আসার পরে আমি এক কাকার কাছ থেকে জানতে পারি যে এই বাঁশবাগানের ঠিক ওই সাইডে একটা কৃষক ফকিরহাট থেকে এসে 6-7 মাস বসবাস করে। তো সে যাওয়ার আগে কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। সে বলতেছিল যে হঠাৎ সে রাত 2টার দিকে বের হওয়ার পরে তাকে অদৃশ্য কিছু একটা এসে প্রচণ্ড পরিমাণে আঘাত করে, এবং আঘাত খাওয়ার পরে সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে একটি কবিরাজের কাছে সে দেখা করে, সে তার সমস্যাটি বলে। তখন সে কবিরাজ তাকে বলে যে আমরা অনেকে জানি কিন্তু মানুষের মতো জিনদেরও চলাচলের একটি রাস্তা আছে। সে করেছে কি, ওই জিন চলাচলের যে রাস্তাটা ছিল ওইখানে ময়লা আবর্জনা বলতে হয়তো বা সে খাবারের এঁটো কিছু বা তার বাচ্চা কাচ্চার কিছু বুঝে নেন ওইটা ফেলাইছে, যার কারণে তারা অর্থাৎ মানে জিনরা তার উপর ক্ষিপ্ত হয়ে
সে তাকে যখন খ্যানের মধ্যে পায়, অর্থাৎ বাংলা গ্রাম বাংলা যে ভাষাটা থাকে, যারা 12টার পরে বা রাত 2টার পরে একটা খ্যান থাকে, ওই টাইমে হচ্ছে তার উপর তারা হামলা করে, আঘাত করে। এরপর সে আর এখানে থাকে নাই, কন্টিনিউ করে নাই। আর আমি ঠিক সেইখানে দাঁড়ানো, সেই বার শপের সামনেই দাঁড়ানো আছি। তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো এখন আমরা তেমন কিছু হয়তো দেখতে পাইনি, তবে এই যে পরিবেশ পরিস্থিতিগুলো আমরা ফেস করেছি সেটাই আসলে মানে খুব প্যারাদায়ক একটা বিষয়। তো ক্যামেরায় কতটুকু বোঝা গেছে সেটা আমরা জানি না, তবে আমরা খুবই ভয়ানক কিছু ফেস করলাম, আর এই পরিবেশ পরিস্থিতিগুলো খুব ভয়ঙ্কর। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।